Hello guys, greetings from me. This is Faisal Ahmed. Today I will discuss about the one of the famous play written by William Shakespeare. One of the who is called one of the greatest dramatists in the world. And this play is the famous play is Romeo and Juliet. You all know that. So আজকে আমি তোমাদের সঙ্গে বাংলায় রোমিও এবং জুলিয়েট পড়ে শোনাবো। তোমরা আশা করি আমার সঙ্গে থাকবে। শেক্সপিয়ারকে বলা হয় পৃথিবীর সেরা নাট্যকারদের একজন, যিনি রেনেসেন্স পিরিয়ডে ইংল্যান্ডে জন্মগ্রহণ করেছিলেন। তো শেক্সপিয়ারের একটা বিখ্যাত নাটক হচ্ছে রোমিও জুলিয়েট। তো সেই নাটকটি আমি পুরো নাটক বাংলায় তোমাদের শোনাবো, বাংলা ভাষাভাষীদের জন্যে। তো আশা করি তোমরা আমার সঙ্গে থাকবে। এই নাটকটি 5টি অঙ্কে বিভক্ত, দ্যাট মিনস 5x প্লে। সো 5x। সো এই ভিডিওটিতে তোমরা অ্যাক্ট 1 পাবে এবং পরবর্তী ভিডিওগুলোতে তোমরা অ্যাক্ট 2, অ্যাক্ট 3, অ্যাক্ট 4 অ্যান্ড অ্যাক্ট 5 পাবে। এবং এর পরবর্তী সিরিজে আমি এই নাটকটি নিয়ে আরও আলোচনা করব। তোমরাও চাইলে কমেন্ট বক্সে তোমাদের আলোচনাগুলো বা ক্রিটিক্স বা সমালোচনা তোমরা শেয়ার করতে পারো। আশা করি তোমরা ভিডিওটি এনজয় করবে। সো লেটস বিগিন। রোমিও ও জুলিয়েট ভেরোনা শহরের এক জনবহুল এলাকা, সেখানে এই নাটকটির সেটিংস শুরু। ক্যাপিউলেট পরিবারের দুই ভৃত্য স্যামসন ও গ্রেগরি মন্টেগু পরিবারের লোকজনদের সঙ্গে ঝগড়ার জন্য তৈরি। স্যামসন বললে, দেখবি কেমন চট করে ওদের মারটা দেব। গ্রেগরি মন্টেগু উত্তরে বলছে, দিবিটা কি করে? তোর তো নড়তে চড়তে 6 মাস লাগবে। তখন স্যামসন উত্তরে বলে, কিন্তু মন্টেগুদের বাড়ির ওই কুকুরটা এই ব্যাপারে আমার উৎসাহটা জাগিয়ে দিয়েছে। তা মানে তুই কুকুরটার ভয়ে পালিয়ে এসেছিলি? ওদের বাড়ির একটা কুকুর আমাকে ওদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে উৎসাহ জুগিয়েছে। এটাই হলো কথা। গ্রেগরি বলে, ঝগড়াটা আসলে দুই পরিবারের মধ্যেই, তাই না? আমরা তো ওদের চাকর বাকর। ওই একই হলো, বলে স্যামসন। তো স্যামসন ও গ্রেগরি মন্টেগু এরা হচ্ছে ক্যাপিউলেট পরিবারের দুইজন ভৃত্য বা চাকর। তো তাদের কথোপকথন দিয়েই রোমিও এবং জুলিয়েট নাটকটি শুরু। ওকে, এবং এটা হচ্ছে ভেরোনা শহরে জনবহুল এলাকায় নাটকের সেটিংসটা প্রথম দৃশ্য। আমরা সামনে আরও জানতে পারবো। তোমরা সবাই আমার সঙ্গে থাকো, আশা করছি থাকবে। সো আমরা তো ওদের চাকর বাকর। ও একই হলো, বলে স্যামসন। মন্টেগু পরিবারের দুই ভৃত্য আব্রাহাম ও বালতাজারকে আসতে দেখে স্যামসন বললে, তুই ঝগড়া বাঁধা, আমি তোর পেছনে আছি। তার মানে তারা ঝগড়া বাঁধিয়ে দেওয়ার জন্যই ষড়যন্ত্র করছে। তার মানে তো তুই পেছন ফিরে পালাবি। স্যামসন বললে, না, সে ভয় করিস না। আচ্ছা, আইনটাকে নিজেদের দিকে নিয়ে আসা যাক। মানে আইনকে তারা নিজের হাতে তুলে নিতে চাচ্ছে। ওরা ঝগড়া শুরু করুক। তাহলে আমি বরং ওদের পাশ দিয়ে যাবার সময় ওদের দিকে ভুরু কুঁচকে তাকাই, বলে গ্রেগরি। না, ওতে কাজ হবে না, স্যামসন বলল। আমি বরং ওদের বুড়ো আঙুল দেখাই। ওরা সেটা সহ্য করলে ওদের পক্ষে অপমানই হবে। দ্যাট মিনস থাম ডাউন। স্যামসনকে বুড়ো আঙুল দেখাতে দেখে মন্টেগু পরিবারের আব্রাহাম এগিয়ে এসে বলে, তুমি কি আমাদের লক্ষ্য করে বুড়ো আঙুল দেখাচ্ছ নাকি? বুড়ো আঙুল দেখাচ্ছি, জবাব দেয় স্যামসন। সেটা কি আমাদের লক্ষ্য করে? স্যামসন ও গ্রেগরি ফিসফিস করে পরামর্শ করে আইনটা নিজেদের পক্ষে আনা গেছে কিনা। তারপর স্যামসন বলে, না, তোমাদের লক্ষ্য করে নয়, এমনি বুড়ো আঙুল দেখাচ্ছি, চালাকি করে বলবে। গ্রেগরি জিজ্ঞেস করে, তোমরা কি আমাদের সঙ্গে ঝগড়া করবে নাকি? না, কিন্তু যদি করো, স্যামসন বলল, তাহলে আমরাও ছেড়ে দেব না। আমাদের মনিব তোমাদের মনিবের মতোই ভালো লোক। আব্রাহাম ঠাট্টা সুরে বলে, আর কিছু না। ব্যাস, শুরু হয় দুপক্ষের মারামারি। এই সময় এসে পড়ে মন্টেগুর ভাইপো, মানে ভাইয়ের ছেলে, রোমিওর বন্ধু বেনভোলিও। সো রোমিও এখনো নাটকে আমরা পাইনি। প্রথম দৃশ্যে এখানে রোমিওর বন্ধুকে পেয়েছি, যার নাম হচ্ছে বেনভোলিও।
সেই ঝগড়া আর মারামারির মধ্যে ভৃত্যদের মধ্যে, দুই বাড়ির ভৃত্যদের মধ্যে বা চাকরদের মধ্যে মারামারি ঝগড়া। সো এ সময় এসে পড়ে মন্টেগুর ভাইপো রোমিওর বন্ধু বেনভোলিও। সো মন্টেগু হচ্ছে ক্যাপিলিউট পরিবারের দুই ভৃত্যদের একজন, গ্রেগরি মন্টেগু। সো তার ভাইপো হচ্ছে রোমিওর বন্ধু বেনভোলিও। সো আমরা ক্যারেক্টারগুলোর নাম একটু খেয়াল রাখি। দুপক্ষে ভৃত্যদের মারামারি থামাবার চেষ্টা করে সে, কিন্তু এর মধ্যে সেখানে এসে হাজির হয় লেডি ক্যাপিউলেটের ভাইপো টাইবল্ট, অর্থাৎ ক্যাপিউলেট পরিবারের যেই ম্যাডাম, তার ভাইয়ের ছেলে টাইবল্ট সেখানে এসে হাজির হয়। সে সেই খোলা তরোয়াল নিয়ে বেনভোলিওর ওপর ঝাঁপিয়ে পড়তে চায়। তার মানে শুরুতেই মারামারি, তরবার দিয়ে মারামারি করে নাটকটা শুরু। বেনভোলিও বললে, দেখো বাপু, আমি শান্তি বজায় রাখতে চাই, হয় তরোয়ালটা খাপে পড়ো, মানে তরোয়ালটা তুমি খাপে নিয়ে নাও, আর নয়তো এদের মারামারি ছাড়াতে আমাকে সাহায্য করো। তার মানে সে তরবারি দিয়ে আক্রমণ করবে, এইরকম একটা থ্রেট দিল। শান্তির কথা বলছো, ওই শব্দটা কি আমি ঘৃণা করি। মন্টেগু পরিবারের সবাই তাই করে, তার চেয়ে মজাটা দেখো। তার মানে মন্টেগু পরিবারের সবাই, মন্টেগু হচ্ছে সেই ক্যাপিউলেট পরিবারের বৃত্ত, তার মানে মন্টেগু পরিবারের সবাই ঝগড়াঝাটি মারামারি পছন্দ করে, ওরা শান্তি আসলে পছন্দ করে না, ভায়োলেন্স লাইক করে। আবার লড়াই শুরু করে টাইপ। আমাদের সোসাইটিতে এমন অনেক মানুষ আছে যারা আসলে লড়াই ফাইট পছন্দ করে, আবার কেউ হচ্ছে শান্তি পছন্দ করে। সো এক একজন, এক এক সোসাইটির মানুষ এক এক রকম, এক এক কমিউনিটি এক এক রকম, এক এক পরিবার এক এক রকম। চারপাশে ভিড় জমে যায়, চলে হই হট্টগোল, চেঁচামেচি। ক্যাপিলিউট পরিবারের বুড়ো কর্তা ও লেডি ক্যাপিউলেট এসে উপস্থিত হলেন, মানে তাদের বয়োজ্যেষ্ঠ যারা মালিক এবং মালকিন এসে উপস্থিত হলেন। জানতে চাইলেন এত গোলমাল কিসের, এত চেঁচামেচি, এত মারামারি কিসের। তারপরে উত্তেজিতভাবে স্ত্রীকে বললেন, দাও তো আমার লম্বা তরোয়ালখানা। মানে তখন কিছু হলে, মারামারি হলে সবার কাছে তরোয়াল থাকতো সেই সময়। এটা হচ্ছে 16th সেঞ্চুরির দিকের সময়কার, যখন শেক্সপিয়ার নাটকটি লিখেছিলেন রোমিও এবং জুলিয়েট। তরোয়াল, তরোয়াল কি হবে? অবাক হলেন লেডি ক্যাপিউলেট। তুমি হাতের ছড়িটা চাইছো কি? ছড়ি নয়, তরোয়াল। দেখছো না বুড়ো মন্টেগু তার তরোয়ালটা দোলাতে দোলাতে এদিকেই আসছে। তারপরেই মন্টেগু পরিবারের কর্তা, তার স্ত্রী এসে হাজির। এই যে শয়তান ক্যাপিউলেট, আমার পথ আটকেও না, যেতে দাও, বললেন মন্টেগু। স্বামীর মেজাজের সঙ্গে তাল মেলালেন লেডি মন্টেগু। আবার ঝগড়া শুরু হয়। এমন সময় সদল বলে সেখানে এসে পড়েন ভেরোনার রাজা অ্যাসকেলাস। এসেই তিনি হুঙ্কার ছাড়েন, রাজা মানুষ হুঙ্কার তো দিবেনি। এই যে মাস্তানের দল, তোমরা নিজেদের অস্ত্র মাটিতে ফেলে দাও। কয়েকবারই তোমরা শহরের রাস্তায় ঝামেলা করে শান্তি বিঘ্নিত করেছ। ক্যাপিউলেট ও মন্টেগু, আপনারা বয়স্ক মানুষ, কিন্তু আপনারাও এই শান্তিভঙ্গে সক্রিয় ভূমিকা নিয়েছেন। এরপরেও এরকম কিছু ঘটলে আপনাদের শাস্তি মৃত্যুদণ্ড। রাজা বললেন আর কি। তোমরা যে যার কাছে চলে যাও। ক্যাপিউলেট, আপনি এখনই আমার সঙ্গে চলুন, আর মন্টেগু, আপনি দুপুরে সাধারণ বিচার সভায় আসবেন। তার মানে রাজা এখন বিচার বসিয়েছে, তারা ঝগড়াঝাটি করেছে, সেজন্য তরবাল নিয়ে মারামারি করেছে। সো একটা ফ্যাটাল ফাইট। সো দুপুরবেলা বিচার সভা হবে, লাঞ্চের পর। মন্টেগু, তার স্ত্রী ও বেনভোলিও বাদে সবাই চলে যায়। মন্টেগু বেনভোলিওকে জিজ্ঞেস করলেন, ঝামেলাটা নতুন করে শুরু করলে কে? তুমি কি সে সময় ছিলে? আমি এসে দেখি দুপক্ষের কাজের লোকেরা পরস্পরের মধ্যে মারামারি করছে। তাদের ছাড়াতে যাচ্ছে, এমন সময় খোলা তরোয়াল হাতে টাইবল্ট এসে হাজির। আমার কথা না শুনেই সে তরোয়াল ঘোরাতে শুরু করলো, তাই বাধ্য হয়ে আমাকেও লড়াইয়ে নামতে হলো। সমস্ত ঘটনাটাই বলে বেনভোলিও। রোমিও কোথায়? ওকে আজ দেখেছ? বেনভোলিওকে জিজ্ঞেস করেন লেডি মন্টেগু। মনটা চঞ্চল থাকে, আজ খুব ভোরে বেড়াতে বেরিয়েছিলাম। সো এখানে রোমিওর কথা উল্লেখ করা আছে। রোমিওকে এখনো আমরা পাইনি, তো সামনে আস্তে আস্তে এই অ্যাক্টের মধ্যে আশা করছি পাবো। সো আমি তোমাদেরকে টেক্সট পড়ে শোনাচ্ছি বাংলায়, সো বাংলা ভাষাভাষীদের জন্য। সো ডোন্ট গো অ্যাওয়ে, ওকে, জাস্ট
কিপ স্টেইং উইথ মি। আমি এসে দেখি দুপক্ষের কাজের লোকেরা পরস্পরের মধ্যে মারামারি করছে। তাদের ছাড়াতে যাচ্ছি এমন সময় খোলা তরোয়াল হাতে টাইবোল্ড এসে হাজির। আমার কথা না শুনেই সে তরোয়াল ঘোরাতে শুরু করলো। তাই বাধ্য হয়ে আমাকেও লড়াইয়ে নামতে হলো। সমস্ত ঘটনাটাই বলে বেনভোলিও। বেনভোলিওকে রোমিওর বন্ধু এবং মন্টিগুর ভাইয়ের ছেলে। তো রোমিও কোথায়, ওকে আজ দেখেছো? বেনভোলিওকে জিজ্ঞেস করেন লেডি মন্টিগু। মনটা চঞ্চল থাকে, আজ খুব ভোরে বেড়াতে বেরিয়েছিলাম, বেনভোলিও বললে। শহরের পশ্চিমের জঙ্গলে একটা ঝোপের নিচে ওকে বসে থাকতে দেখলাম, কিন্তু কাছে যাওয়ার আগেই আমার উপস্থিতি টের পেয়ে সে জঙ্গলের মধ্যে ঢুকে পড়ল। নিজের ব্যাপারে চিন্তিত থাকে, আমিও আর ব্যাপারটা নিয়ে মাথা ঘামাইনি। আজকাল অনেক দিনই নাকি সকালে তাকে ওখানে দেখা যাচ্ছে। মন্টিগু বললেন, চোখের জল ফেলেও ও নাকি ভোরের শিশিরের পরিমাণ আরও বাড়িয়ে তুলছে, আরও দীর্ঘশ্বাস, মেঘের ওপরে আরও মেঘ তৈরি হচ্ছে। প্রত্যেক দিন ভোরে ও বাড়ি ছেড়ে বেরিয়ে যাচ্ছে, আবার বাড়িতেও জানালা দরজা বন্ধ করে বসে থাকছে। এখানে রোমিও সম্পর্কে বলছে, রোমিও কেমন, কি আচরণ, কি করছে না করছে, একটু ভবঘুরে টাইপের। বাসা থাকলে কেমন যেন লোনলি থাকে, বাইরে চলে গেলেও কারোর সাথে দেখা করে না, একা একা থাকে, এরকম আর কি, উদাসীন টাইপের। নায়করা এমনই হয়, রোমান্টিক ফিল্ম রোমিও। সো প্রত্যেক দিন ভোরেও বাড়ি ছেড়ে বেরিয়ে যাচ্ছে, আবার বাড়িতেও জানলা দরজা বন্ধ করে বসে থাকছে। ওর মনের দুঃখটা তো দূর করা দরকার। বেনভোলিও জিজ্ঞেস করেন, ওর দুঃখের কারণ আপনি জানেন? আপনি কি এই ব্যাপারে ওকে কিছু জিজ্ঞেস করেছেন? হ্যাঁ, আমিও করেছি। ওর বন্ধুরা করেছে, কিন্তু সে তো কিছু বলেনি। নিজের কাছেই নিজের মনের কথা লুকিয়ে রেখেছে। কারণটা জানতে পারলে কিছু ব্যবস্থা নেওয়াই যেতে পারে। রোমিওকে আসতে দেখে বেনভোলিও বলে, কাকা আপনারা এখন চলে যান, আমিও দুঃখটা জেনে নিচ্ছি। মানে বেনভোলিও হচ্ছে রোমিওর ঘনিষ্ঠ বন্ধু। সো বন্ধু বন্ধুর কাছ থেকে জেনে নিবে কেন তার মনটা খারাপ, কেন সে মেলাঙ্কলি ফিল করছি। হ্যাঁ, সো মন্টেগু ও লেডি মন্টেগু চলে গেলেন। বেনভোলিও রোমিওকে সুপ্রভাত জানায়, অর্থাৎ রোমিওর সাথে এই প্রথম বেনভোলিওর দেখা, এবং আমরা এখানে রোমিওকে পেয়ে গেছি, যে কিনা রোমিও এবং জুলিয়েট নাটকে হিরো। সো বাবাকে যেন তাড়াতাড়ি করে চলে যেতে দেখলাম। হ্যাঁ, তারপর বেনভোলিও জিজ্ঞেস করলে, তোমার মনের দুঃখটা কি জানতে পারি, যার জন্য সময়কে তোমার দীর্ঘ লাগছে? অর্থাৎ মানুষের মন যখন খারাপ থাকে সময় তখন অনেক দীর্ঘ লাগে, আর মন যখন ভালো থাকে, ফুর্তিতে থাকে মানুষ, তখন সময় মনে হয় খুব তাড়াতাড়ি চলে যায়, ফ্লাই অ্যাওয়ে। তো তাই বলছে রোমিওর বন্ধু বেনভোলিও রোমিওকে উদ্দেশ্য করে। সো যা পেলে সময়কে সংক্ষিপ্ত লাগতো তা পাইনি বলে উত্তর দেয় রোমিও। সেটা কি প্রেমে পড়ে? না, বরং প্রেম থেকে ছিটকে পড়ে। তার মানে প্রেম করেছে, এখন চেকা খেয়েছে মনে হচ্ছে। বেনভোলিও বলে, হাই প্রেম, তোমাকে ভাবতে ভালো লাগে, কিন্তু আসলে তুমি কি কঠোর। প্রেম সম্পর্কে বলছে এখন অ্যাবস্ট্রাক্টলি। যন্ত্রণাময়, বড়ই গোলমেলে, সায় দেয় রোমিও। রাস্তায় তখনও মারামারি চিহ্ন এধারে ওধারে ছড়ানো। সেদিকে লক্ষ্য করে রোমিও বলে, এসব কি? ও বলতে হবে না, বুঝেছি, সেই পারিবারিক ঝগড়াটির ইতিহাস, যার নিট ফল শূন্য, কতগুলো অর্থহীন ব্যাপার স্যাপার, ঝগড়াঝাটি। আমার ভালোবাসা এসবের ঊর্ধ্বে। কি? আমার কথা শুনে তোমার হাসি পাচ্ছে না? না, কান্না পাচ্ছে। কিসের জন্য? তোমার হৃদয়ের যন্ত্রণাকে উপলব্ধি করে। অর্থাৎ দুই বন্ধু কথোপকথন করছে, রোমিও এবং তার বন্ধু বেনভোলিও। আমার নিজের দুঃখই বুকের মধ্যে চেপে বসে আছে, তার উপর তোমার দুঃখটা চাপলে সেটা বাড়াবাড়ি হয়ে যাবে। দেখো, প্রেম জিনিসটা দীর্ঘশ্বাসের বাষ্প দিয়ে তৈরি ধোয়া। প্রেম জিনিসটা, আবার বলছি, এটা ডায়লগ, শেক্সপিয়ার ডায়লগ, বাংলা অনুবাদ করা, এবং আমি মূল টেক্সটই তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। দেখো, প্রেম জিনিসটা দীর্ঘশ্বাসের বাষ্প দিয়ে তৈরি ধোয়া, পরিশোধিত হয়ে সে হয় প্রেমিকের অশ্রু জলের সাগর। I mean, it will turn into tears. চলে যেতে চাচ্ছিল রোমিও, কিন্তু বেনভোলিও তাকে ছাড়ে না। বলে, দাঁড়াও, আমিও তোমার সঙ্গে যাব। আমাকে ছেড়ে যাওয়া তোমার পক্ষে উচিত হবে না। কিন্তু আমি তো আমাতে নেই, রোমিও বলে, সব কিছু হারিয়ে বসে আছি।
এই যে আমি রোমিও নয়, রোমিও অন্য কোথাও রয়েছে, তার মানে সে অ্যাবসেন্ট মাইন্ডেড। যখন আমরা অ্যাবসেন্ট মাইন্ডেড থাকি তখন দেখা যায় যে আমরা আশেপাশে কী ঘটছে কিছুই বলতে পারছি না। তার মানে আমাদের চিন্তা জগৎ, ব্রেন অন্য কোথাও ইমাজিনেশনে ঘুরছে, আর আশেপাশে কী হচ্ছে না হচ্ছে এগুলোর ব্যাপারে আমরা একেবারেই ভ্রুক্ষেপ করি না। So it's absent-minded condition when people remain in melancholy or depressed, or যে ছাকা খেয়ে বসে থাকে তখন আর কি। কিন্তু আমি তো আমাতে নেই, রোমিও বলে সবকিছু হারিয়ে বসে আছি, এই যে আমি রোমিও নয়, রোমিও অন্য কোথাও রয়েছে। তুমি আমায় বলে ফেলো তো কার ভালোবাসা তুমি এত মনমরা হয়ে আছো? আমি কি আর্তনাদের সঙ্গে বলবো? রোমিও বলছে তার বন্ধু বেনভোলিওকে, আমি কি আর্তনাদের সঙ্গে বলবো? আর্তনাদ? বেনভোলিও বলছে আর্তনাদ? না না না, তা কেন? না হয় দুঃখের সঙ্গে বলো। সে কে? হ্যাঁ, দুঃখের সঙ্গেই বলছি, আমি একটি মেয়েকে ভালোবাসি, আই লাভ এ গার্ল। তাহলে তো আমি ঠিকই ভেবেছিলাম, আমরা তো আগেই জানি রে সে গার্লটিকে, যদিও তার সম্পর্কে ভালোভাবে জানি না, শুধু তার নামটি জানি। অর্থাৎ যারা রোমিও জুলিয়েট পড়োনি আমি তাদের উদ্দেশ্যে বলছি। তাহলে তো আমি ঠিকই ভেবেছিলাম, হ্যাঁ সে সুন্দরীও। তাহলে আর লক্ষ্যভেদ করতে অসুবিধে কোথায়? ওইখানেই মুশকিল, প্রেমের ফাঁদে পা দিতে সে রাজি নয়। তার অমন সৌন্দর্য কারো কাজেই আসবে না। তাহলে কি সে সারা জীবন অবিবাহিতই থাকবে? মানে সেই নায়িকার কথা বলছে, মেয়েটির কথা। হ্যাঁ তাই, অর্থাৎ যার প্রেমে মগ্ন রোমিও। হ্যাঁ তাই, সে একটু বেশি গম্ভীর, গ্রেভি। আমার ভালোবাসায় সে সাড়া দেয় না, আর সেই জন্য হতাশা আমার মনকে আচ্ছন্ন করেছে। যেমনি আমরা অনেক মেয়েকে ভালোবাসি, কিন্তু তারা দেখা যাচ্ছে রেসপন্সই করে না। বিষয়টা অনেকটা এমন। বেনভোলিও বললে, আমার কথা শোনো, ওর কথা ভাবতে ভুলে যাও। কেমন করে ভাবতে ভুলবো সেটা শেখাও। তোমার চোখ দুটোকে স্বাধীনতা দাও যাতে তারা অন্য সৌন্দর্যের সন্ধান করে। কিন্তু তুমি কি একজনকেও দেখাতে পারবে যার সৌন্দর্য ওর পাশে রাখা যেতে পারে? রোমিও বলছে, বন্ধু তুমি আমায় ওকে বোলাতে পারবে না। না পারলে মরবে, বলে বেনভোলিও। বেশি আবেগ দেখিয়ে দাও। ভেরোনার রাজ্য ক্যাপিউলেট ও মন্টেগুকে সতর্ক করে ছেড়ে দেন। ভেরোনার রাজা ক্যাপিউলেট ও মন্টেগুকে সতর্ক করে ছেড়ে দেন যে তোমরা ফার্দার ঝগড়াঝাটি করো না। সো রাজার এক আত্মীয় প্যারিস ক্যাপিউলেটের কাছে আসে। রাজার আত্মীয়ের নাম হচ্ছে প্যারিস। সে ক্যাপিউলেটের কাছে আসে তার মেয়ে জুলিয়েটের পানি প্রার্থী হয়ে। তার মানে এই নাটক রোমিও জুলিয়েট নাটকের নায়িকা জুলিয়েট হচ্ছে ভেরোনার যে রাজ্যের রাজা, সেই রাজার আত্মীয় প্যারিসের মেয়ে। অর্থাৎ জুলিয়েটের বাবার নাম হচ্ছে প্যারিস। তো প্যারিস ক্যাপিউলেটের কাছে আসে তার মেয়ে জুলিয়েটের পানি প্রার্থী হয়ে, তার মানে বিবাহ সম্বন্ধ নিয়ে। সো ক্যাপিউলেট বললেন, আমার মেয়ের বয়স এখনো 14 পুরোয়নি, আর 2 বছর যাক। আচ্ছা, ক্যাপিউলেটের মেয়ে হচ্ছে জুলিয়েট, আর রাজা সে আত্মীয় প্যারিস। মূলত সেই ক্যাপিউলেটের মেয়ে জুলিয়েটের জন্য আসে তাকে বিয়ের প্রস্তাব নিয়ে। তো তার 14 এখনো পুরো হয়নি, তখন তো অল্প বয়সে মেয়েদের বিয়ে হতো, আর্লি এজে। তার মানে 12-14 হলে বিয়ে হয়ে যেত। তার মানে এখন জুলিয়েটের বয়স তখন ছিল 12। সো জুলিয়েটের বাবা ক্যাপিউলেট প্যারিসকে বলছে, প্যারিস হচ্ছে সেই রাজ্যের রাজার আত্মীয়, হ্যাঁ, তার মানে রয়্যাল ফ্যামিলির মানুষ প্যারিস। সো সে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে, যেহেতু জুলিয়েট সেই অঞ্চলের শহরের সবচেয়ে সুন্দরী নারী, এবং প্রতিদ্বন্দ্বিতায় কোনো মেয়েই তার কাছে আসতে পারবে না, এমন সুন্দর। তো যাই হোক, তো জুলিয়েটের বাবা ক্যাপিউলেট বললেন যে না, আমার মেয়ের বয়স মাত্র 12, এখনো 14 হয়নি। তার মানে তখন মিনিমাম ম্যারেজের এজ ছিল মেয়েদের জন্য 14, এখন সেটা 18 হয়েছে আমাদের দেশে। সো ক্যাপিউলেট বললেন, আমার মেয়ের বয়স এখনো 14 পুরোয়নি, আর 2 বছর যাক। ওর চেয়েও ছোট মেয়েরা কিন্তু মা হিসেবে সুখী হয়েছে। ক্যাপিউলেটের কথা মানতে রাজি নয় প্যারিস, তারা আবার অকালে ঝরেও গেছে।
ওই মেয়েই আমার আশা ভরসা, তার চেয়ে ওর সঙ্গে মেলামেশা করো, ওর মন পাও, ওর ইচ্ছেই আমার ইচ্ছে। মানে জুলিয়েটের বাবা বলছে প্যারিসকে। আজ আমার বাড়িতে ভোজসভার আয়োজন করেছি, গণ্যমান্যরা থাকবেন, সেই সঙ্গে সেরা সুন্দরীরাও। তুমিও এসো, দেখো, শোনো, তারপর সেরাটিকে পছন্দ করো। তার মানে আমার মেয়ে জুলিয়েটের সাথে আরও সুন্দরী মেয়েরা, ললনারা এখন আসবে, যে ভোজসভা বা ফিস্টের আয়োজন করেছি সেখানে। এক ভৃত্যের হাতে একটা কাগজ ধরিয়ে ক্যাপিউলেট বললেন, এখানে অনেকের নাম ঠিকানা লেখা আছে, তুই তাদের সবাইকে আজকের ভোজসভায় আমন্ত্রণ জানিয়ে আয়। ক্যাপিউলেটও প্যারিস চলে গেলেন। ভৃত্যটি আপন মনে গজগজ করতে থাকে, কারণ সে লেখাপড়া জানে না, তার কাছে সবাই সমান। এমন সময় কথা বলতে বলতে বেনভোলিও ও রোমিও সেখানে এসে পড়ে। মানে দুই বন্ধু, রোমিওর বন্ধু বেনভোলিও এবং রোমিও, তারা চলে আসে সেখানে। বেনভোলিও তখন রোমিওকে সে একই উপদেশ দিচ্ছিল, বন্ধু নতুন কাউকে ভালোবাসো, ওই জুলিয়েটের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো। বেনভোলিও তখনও রোমিওকে সে একই উপদেশ দিচ্ছিল, বন্ধু নতুন কাউকে ভালোবাসো, দেখবে পুরনো প্রেমের জ্বালা নিভে যাবে। বাহ, তোমার ওই কলা পাতা দিয়ে যন্ত্রণা কমাবার মতলবটা তো দারুণ। রোমিওর কথায় কিছুটা ক্ষোভ প্রকাশ পায়। সেটা বুঝে বেনভোলিও বলে, রোমিও তুমি কি পাগল হয়ে গেছো নাকি? না, পাগল হইনি। কারণ না, অনেক সময় মানুষ প্রেমে পড়লে পাগল হয়ে যায়, কিংবা বোকা হয়ে যায় আর কি। সেটা বুঝে বেনভোলিও বলে, রোমিও তুমি কি পাগল হয়ে গেছো? না, পাগল হইনি, তবে পাগলের থেকেও খারাপ অবস্থায় আছি। আমার মনে হচ্ছে যেন বন্দি অবস্থায় আমাকে চাবুক মারা হচ্ছে। তাদের কথাবার্তার মধ্যে ক্যাপিউলেটের ভৃত্য এসে জিজ্ঞেস করে, স্যার আপনারা পড়তে পারেন? ওই যে তাকে যে চিঠি দিয়েছে। ম্লান হেসে রোমিও বলে, নিজের দুর্ভাগ্যকে অন্তত পড়তে পারি। কি সুন্দর কথা। ভৃত্যটি বলে, সেটা জানার জন্য তো বই পড়ার দরকার হয় না, কিন্তু এই কাগজে কি লেখা আছে সেটা পড়তে পারেন? কি লেখা হ্যাঁ, যদি ভাষা আর অক্ষর জানা থাকে। চাকরটি ভাবে তারা পড়তে জানে না, তাই সে ওদের বিদায় জানিয়ে চলে যেতে চায়, কিন্তু তাকে বাধা দিয়ে রোমিও বলে, পড়তে জানি। তারপর সে ওই কাগজে লেখা আমন্ত্রিতদের নাম ঠিকানাগুলো পড়ে দেয়। ভৃত্যটিকে সে জিজ্ঞেস করে, এরা সব আসছেন কোথায়? রাতের ভোজসভায় আমাদের বাড়িতে। কার বাড়ি? আমার মনিবের বাড়ি, ভৃত্যটি বলে। তার মানে ক্যাপিউলেটের বাড়ি, অর্থাৎ ক্যাপিউলেট হচ্ছে জুলিয়েটের বাবা, অর্থাৎ জুলিয়েটদের বাড়ি। না জিজ্ঞেস করতেই বলছি, আমার মনিব হলেন ধনী ক্যাপুলেট। মন্টেগু পরিবারের লোক না হলে আপনারাও চলে আসুন, অন্তত এক পাত্র করে মদ খাওয়াতে পারবো। মদ খাওয়াটা তাদের কালচারে খুবই নর্মাল, পানি খাওয়া বা কোল্ড ড্রিঙ্কস খাওয়ার মতোই, যেহেতু সেটা ইউরোপের ঘটনা। ভৃত্যটি চলে গেলে বেনভোলিন বলে, এই ক্যাপিউলেটের ভোজসভায় তোমার সুন্দরী রোজালিন থাকবে। অর্থাৎ বেনভোলিন আবার আরেকটা মেয়ের প্রেমে আবদ্ধ, যার নাম হচ্ছে রোজালিন। তো সে রোজালিনও ভোজসভা থাকবে কিনা সে ক্যাপিউলেটে সে ভৃত্যটিকে জিজ্ঞেস করলো। আর যে কাগজটা তার হাতে দেওয়া হয়েছিল সেখানে কাদেরকে আমন্ত্রণ দেওয়া ছিল তাদের লিস্ট ছিল। এই ক্যাপিউলেটের ভোজসভায় তোমার সুন্দরী রোজালিন থাকবে, সেই সঙ্গে ভেরোনার আরো জবরদস্ত সুন্দরীরা। ওখানে চলো, আর রোজালিনের মুখের সঙ্গে আমি যাদের দেখাবো তাদের মুখে সৌন্দর্যের তুলনা করুন। তাদের পাশে তোমার ওই রাজহাঁসটিকে কাকের মতো মনে হবে। বৃত্তটি ঠাট্টা করে বলছে। তার মানে অন্যান্য ললনার আরো সুন্দরী। আমার চোখ ওই রকম ভুল করে থাকলে সেই চোখের জল আগুনে পরিণত হোক। আমার প্রেমিকার থেকেও সুন্দরী কি করে সম্ভব? যে সূর্য সবকিছু দেখছে, সেও পৃথিবীর জন্মলগ্ন থেকে তার মতো আর একটিকেও দেখেনি। তার মানে প্রেমিকের কাছে সবসময় তার প্রেমিকা সুন্দরী। অন্যরা যতই আরো বেশি সুন্দরী হোক, তার কাছে ম্লান, অর্থাৎ যার চোখে যাকে ভালো লাগে সেই সবচেয়ে সুন্দর বা সুন্দরী। আমার চোখ ওই রকম ভুল করে থাকলে সেই চোখের জল আগুনে পরিণত হোক। আমার প্রেমিকার থেকেও সুন্দরী। যে সূর্য সবকিছু দেখেছে, সেও পৃথিবীর জন্মলগ্ন থেকে তার মতো আর একটিকেও দেখেনি। কি চমৎকার কথা। বেনভোলিও বলে, শোনো তুমি,
তখন কেবল তাকেই দেখেছ, অন্য কোনো সুন্দরীর পাশে রেখে দেখোনি। আজ আমি তোমাকে সেইভাবে দেখাবো, দেখো কেমন লাগে। রোমিও জবাব দেয়, ঠিক আছে আমি যাব, তবে তোমার সুন্দরীদের দেখার জন্য নয়, নিছক আমার আনন্দের জন্য। অর্থাৎ রোমিও সেখানে যাবে। বৃদ্ধা নার্সের কাছে জুলিয়েটের খোঁজ করেন লেডি ক্যাপুলেট। জুলিয়েট এলে তিনি নার্সের কাছে জানতে চাইলেন সে জুলিয়েটের বয়স কত হলো বলতে পারে কিনা। বুড়ি নার্স বললে, বিশ্বাস করুন একেবারে ঘন্টা ধরে ওর বয়স বলে দিতে পারে। ওর তো এখনো 14 হয়নি, তাই না? জিজ্ঞেস করেন লেডি ক্যাপুলেট। না, 14 হয়নি। আচ্ছা, 1 আগস্টের ফসল কাটার উৎসবের আর কতদিন? দিন 15 হবে। তাহলে এই বছর 1 আগস্ট হলে ওর 14 হবে। সুশান আর ও এক বয়সী। সুশান তো আর নেই, আমার কপালে ওর শৈল না। তখন আর মানুষ জন্মদিন খুব একটা লিখে রাখতো না, মনে রাখতো না, যার কারণে আন্দাজ করে বয়সগুলো বলতো, বাবা মায়েরা আন্দাজ করে বলতো। কিন্তু যা বললাম, ফসল কাটার উৎসবের দিন ওর 14 হবে। আমার স্পষ্ট মনে আছে 11 বছর আগে যেবার ভূমিকম্প হলো, ও সেদিনের কথা আমি বলতে পারবো না। অর্থাৎ জুলিয়েটের জন্মের কথা বলছে। আমি তখন পায়রার ঘরের দেয়ালে পিঠ ঠেকিয়ে রোদ পোয়াচ্ছি, আপনি তখন মান্তুয়াতে। সেই সময় পায়রার ঘরটা কেঁপে উঠল। সেটা হলো 11 বছর আগে, আর তখন ও সারা বাড়ি ছুটোছুটি করে বেড়াতো। তার আগের দিনই ও পড়ে গিয়ে ভুরুটা ফাটালো। আর আমার স্বামী, ঈশ্বর তার আত্মাকে শান্তি দিন, মানে তার স্বামী মারা গেছে ওই বুড়ি মানুষটা, হাসি খুশি ছিল। সেই তো গিয়ে ওকে তুললে আর বললে, তোর বুদ্ধি হলে তুই মুখ থুবড়ে নয়, পিছন দিকে পড়বি। অমনি দুষ্টুটা কান্না ফেলে বলে কিনা, 1000 বছর বাঁচলেও আমি সেদিনের কথা বলবো না। লেডি ক্যাপুলেট বললেন, অনেক হয়েছে, এবার চুপ করবে? হ্যাঁ ম্যাডাম, নার্স বলে চলে। আমার যখনই মনে পড়ে ও কান্না টান্না ভুলে বলবো তখন না হেসে পারি না। এখনো আমার মনে আছে ওর ভুরুটা পাথরের মতো ফুলে উঠেছিল। অর্থাৎ জুলিয়েটের কথা বলছে। বেশ ভালোই লেগেছিল, তবু স্বামীর কথায় বলে কিনা জুলিয়েট বললে, দোহাই তোমার, এবার থাম। মানে মহিলাটা একটু বাচাল টাইপের আর কি, বুঝে যাচ্ছে। এই চুপ করলাম। আমি যত বাচ্চাকে দেখাশোনা করেছি, তুই ছিলিস তাদের মধ্যে সবচেয়ে ফুটফুটে। এখন তোর বিয়েটা দেখে যেতে পারলে বাঁচি। সে নার্স বুড়িটা বলছে, যে কিনা দেখাশোনা করে বাচ্চা, বেবি সিটার। সুযোগ পেয়ে লেডি ক্যাপুলেট বললেন, বিয়ে? হ্যাঁ, বিয়ের ব্যাপারেই তোর সঙ্গে কথা বলতে এসেছিলাম। বলতো মা, বিয়ের ব্যাপারে তোর মতটা কি? জুলিয়েটকে জিজ্ঞেস করছে। আমি এখনো ও সম্পর্কে ভাবিনি, উত্তর দেয় জুলিয়েট। তাহলে আমরা নায়ক আর নায়িকা দুজনকেই পেয়ে গেলাম প্রথম অঙ্ক বা ফার্স্ট অ্যাক্টে অফ দ্য প্লে রোমিও অ্যান্ড জুলিয়েট রিটেন বাই শেক্সপিয়ার। আমরা তাহলে আর একটু সামনের দিকে এগোই। আমরা এখন অ্যাক্ট 1-এ আছি। তাহলে এখন ভাবো, বললেন লেডি ক্যাপুলেট, ভেরোনাতে তোর চেয়ে ছোট অনেক গণ্যমান্য পরিবারের মেয়েরা মা হয়ে গেছে। আমার বয়সে আমিও তোমার মা হয়ে গিয়েছিলাম। এক্সকিউজ মি। শোনো, প্যারিস তোকে পছন্দ করেছে। রাজার আত্মীয় প্যারিস, প্রিন্সের মতো সে, রয়্যাল ফ্যামিলির, রয়্যাল ব্লাড তার ভেইনে বইছে। নার্সটি বলে ওঠে, ম্যাডাম, ও সত্যিকারের পুরুষ মানুষ, ওর স্বভাব চরিত্রে কোনো খাদ নেই। ভেরোনাতে অমন আর একজনও নেই, বললেন লেডি ক্যাপুলেট। খুব সত্যি কথা, নার্স সাহেব। লেডি ক্যাপুলেট আবার বললেন, এখন বলো, ওই ভদ্রলোককে কি তোমার পছন্দ হয়? আজ রাতে, প্যারিসের কথা বলছে, আজ রাতের ভোজসভায় তাকে দেখবি, তো সুন্দর মুখখানার দিকে লক্ষ্য রাখবি। বেশ সামঞ্জস্যপূর্ণ চেহারা, ছোট দুটি চোখ, দুটি সুন্দর। ভালোবাসার মানুষ হিসেবে সত্যিই কাম্য। তবে হ্যাঁ, তার একজন পাত্রী জুটলে 16 কলা পূর্ণ হয়। তুই সেই অভাবটা পূরণ করতে পারিস, তা জুলিয়েটকে উদ্দেশ্য করে বলে। আর তাকে পেলে তোর মর্যাদারও এতটুকু হানি হবে না, যেহেতু সে রয়্যাল ব্লাডের প্যারিস। নার্সটি বলে, হানি বলছেন কি ম্যাডাম, বরং বাড়বে। এখন অল্প কথায় বল দেখি, প্যারিসের সম্পর্কে তোর কি মত? জিজ্ঞেস করেন জুলিয়েটের মা।
জুলিয়েট উত্তর দেয়, আমি আগে ওকে দেখি পছন্দ হয় কিনা তারপর অন্য কিছু ভাববো। তার মানে ইউরোপে সে 500 বছর আগেও মেয়েদের পছন্দ অপছন্দের কতটা গুরুত্ব দেওয়া হতো, হ্যাঁ? আর আমাদের সোসাইটিতে এখনো কিন্তু সেই মেয়েদের ইচ্ছা বা পছন্দের গুরুত্বটা এখনো দেওয়া হচ্ছে না পুরোপুরিভাবে। হয়তো বা কিছুটা পার্সেন্টেজই ডেভেলপ করেছে। তো আমরা আলোচনা করে যাই, টেক্সটটা পড়ি। জুলিয়েট উত্তর দেয়, আমি আগে ওকে দেখে পছন্দ হয় কিনা তারপর অন্য কিছু ভাববো। লেডি ক্যাপুলেট হচ্ছে জুলিয়েটের মা। তো লেডি ক্যাপুলেটের খোঁজে আসে জনৈক ভৃত্য, বলে, ম্যাডাম, অতিথিরা এসে পড়েছেন, তাদের খাবারও দেওয়া হয়েছে, আপনাকে ও দিদিমণিকে ডাকছেন। মানে জুলিয়েটকে ডাকছেন, আর জুলিয়েট আর তার মাকে। লেডি ক্যাপুলেট বলেন, যাও, আমি যাচ্ছি। রোমিও, মার্কুশিও ও বেনভোলিও এবং তাদের বন্ধু বান্ধব আরও কয়েকজন মুখোশ পরে বেরিয়েছে। ওরা মাস্ক পরে বেরিয়েছে যাতে করে ওদেরকে কেউ চিনতে না পারে। ওদের উদ্দেশ্য হচ্ছে যার যার প্রেমিকাদেরকে দেখা। এখানে রোমিওর প্রেমিকা হচ্ছে, অর্থাৎ রোমিও যার প্রেমে অন্ধ সে হচ্ছে জুলিয়েট, লেডি ক্যাপুলেট এবং মিস্টার ক্যাপুলেটের কন্যা। এটা হচ্ছে ধনী পরিবার, কিন্তু রোমিও হচ্ছে পোর ক্লাস ফ্যামিলির, হ্যাঁ, লোয়ার মিডল ক্লাস বলতে পারি আমরা। সো রোমিও, মার্কুশিও ও বেনভোলিও এবং তাদের বন্ধু বান্ধব আরও কয়েকজন মুখোশ পরে বেরিয়েছে ক্যাপুলেটের বাড়ির উদ্দেশ্যে। যেহেতু সেখানে ভোজসভা হচ্ছে, সবাই মেহমানরা আসছে, তো তারাও আসছে। সঙ্গে কয়েকজন মশালধারীও রয়েছে, যেহেতু রাত্রেবেলা, তখন আমাদের এখনকার মতো লাইট ছিল না, ইলেকট্রিসিটিও ছিল না। সো মশাল জ্বালিয়ে আলো দিয়ে পথ চলা হতো বা দেখা হতো রাত্রেবেলা। আর ভোজসভাগুলো সাধারণত সন্ধ্যার পরেই হতো। সে সময় ইতালিতে উৎসব ও আনন্দানুষ্ঠানের একটা অঙ্গ ছিল মুখোশ পরে বাড়ি বাড়ি ঘুরে নাচ গান করা। এটা তাদের একটা কালচার বা ট্রেডিশন ছিল ইতালির শহরগুলোতে। আবার অযাচিতভাবে তাদের বাড়ি যাওয়ায় প্রথাগতভাবে গৃহস্বামীর কাছে ক্ষমা চাইতে হতো, যদিও সাধারণত গৃহস্বামী তার বাড়িতে শিল্পীদের এই আগমনকে সুনজরেই দেখতেন। তারই সুযোগ নিয়ে ছদ্মবেশে বেরিয়েছে রোমিওর দল, মানে বন্ধু বান্ধবরা, রোমিও সহ। রোমিও বন্ধুদের জিজ্ঞেস করে, আমরা অযাচিতভাবে ক্যাপুলেটের বাড়ি যাওয়ার জন্য অজুহাত কি দেব, নাকি ক্ষমা প্রার্থনার ধার ধারব না? আজকাল ক্ষমা প্রার্থনার রীতি উঠে গেছে, বলে বেনভোলিও। রোমিও বললে, আমি কিন্তু নাচ টাচের মধ্যে থাকবো না, আমি স্রেফ মশাল ধরবো। উহু, সেটি হচ্ছে না, মার্কুশিও বলে। মার্কুশিও হচ্ছে রোমিওর আরেকজন বন্ধু। তুমি হচ্ছে প্রেমিক মানুষ, প্রেমের ডানায় ভর করে তুমি তো অন্যদের চেয়ে অনেক ঊর্ধ্বে বিচরণ করবে। না ভাই, এখন নিজের জ্বালায় মরছি। মরার জন্য তুমি প্রেমের মতো কোমল জিনিসকে বেছে নিলে? প্রেম কোমল জিনিস, বললে রোমিও। প্রেম কোমল জিনিস, রোমিও বলল, বরং ওটা বড় রুক্ষ, বড় নিষ্ঠুর, বড় ভয়ঙ্কর ও কাটার মতো হৃদয়ে বাঁধে। মার্কুশিও বললে, প্রেম যদি তোমার সঙ্গে রুক্ষ আচরণ করে করে থাকে, তুমিও তাকে পাত্তা দিও না। প্রেম যদি তোমার মনে কাটা ফুটিয়ে থাকে, তুমিও তার উপরে উঠে তাকে পরাজিত করো। সো প্রেমকেও আমাদের নিয়ন্ত্রণ করতে হবে। প্রেম যদি রুক্ষ হয়, সো এটা আমাদেরকে ধ্বংস করে দেবে যদি আমরা এটাকে নিয়ন্ত্রণ করতে না পারি। আর যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে আমরা নিজেদেরকে সেভ করতে পারবো। আর তুমি বাড়ির ভেতরে গেলেই সবাই তোমাকে নাচতে বাধ্য করবে, বেনভোলিও বললে। না না, আমি বরং আলো ধরবো আর যা হবে দেখবো। থামো, মৃদু ধমক দেয় মার্কুশিও। আমরা তোমাকে তোমার দুঃখ থেকে টেনে তুলবো। নাচ গানের মধ্যে নিজেকে ডুবিয়ে মন থেকে দুঃখকে দূর করে দাও। রোমিও উদাস ভাবে বলে, guys, I hope you are still with me, and I think you're enjoying listening to the story of the play Romeo and Juliet, written by one of the greatest dramatists, William Shakespeare. So let's progress, go forward. আমরা সামনের দিকে এগোই।
রোমিও উদাস ভাবে বলে, আমোদ আহ্লাদের টানে আমি যেন ঠিক সাড়া দিতে পারছি না। কথা বলে আমরা মিথ্যে সময় নষ্ট করছি, আমাদের জন্য খাবার দাবার থাকলে হয়, বলল বেনভোলিও। কি জানি, আমার বরং মনে হচ্ছে আমরা তাড়াতাড়ি এক অনিশ্চিত পরিণতির দিকে এগোচ্ছি। আর এই অশুভ যাত্রার শুরু আজকে রাতে আমাদের এই অভিযানে। রোমিওর কথা যেন ভবিষ্যৎবাণীর মতো মনে হয়। ক্যাপিউলেটের বাড়িতে খাওয়া দাওয়ার পর্ব শেষ। ক্যাপিউলেট মেয়েদের দিকে তাকিয়ে খোশ মেজাজে বললেন, তোমাদের মধ্যে যাদের খাওয়া দাওয়াটা বেশি হয়ে যায়নি তারা এই মুখোশধারীদের নাচে যোগ দাও। আপত্তি হবে না নিশ্চয়। আমিও একসময় মুখোশ পরে নাচতে যেতাম আর সুন্দরীদের কানে কানে ফিসফিস করে কথা বলার আনন্দ উপভোগ করতাম। কিন্তু হায়, সেসব দিন চলে গেছে। বাজনদাররা তোমরা বাজাও, অনুচরদের বলেন আরো বেশি করে আলো জ্বালিয়ে দাও, আসর জমে উঠুক। আগন্তুক নাচিয়ে দলের নাচ দেখে খুশি ক্যাপিউলেট বললেন, হ্যাঁ, ওরা ভালোই নাচছে। স্ত্রীর দিকে তাকিয়ে তিনি জিজ্ঞেস করলেন, আচ্ছা, কত বছর হলো তুমি আমি একসঙ্গে নেচেছি? বুড়ো বুড়ি। সে আজ 30 বছর হয়ে গেল, বললেন লেডি ক্যাপিউলেট, অর্থাৎ সেই জুলিয়েটের মা এবং বাবা। না না, অতদিন নয়, অতদিন নয়, ওই তো লুসেনিয়র বিয়েতে। সে বোধ হয় বছর 25 হলো। আরো বেশি, ওর ছেলের বয়সই তো এখন 30 হলো। কি বলছো? স্ত্রীর কথা স্বীকার করতে রাজি নন ক্যাপিলেট। 2 বছর আগেও তো অপ্রাপ্তবয়স্ক ছিল। দর্শকের ভূমিকায় থেকে রোমিওর নজরে পড়ে নৃত্যটা এক সুন্দরীকে। একটি ভৃত্যকে জিজ্ঞেস করে, ওই সৈন্যটির হাত ধরে নাচছে যে মেয়েটি, ওকে? আমি জানি না স্যার, ভৃত্য জবাব দেয়। মেয়েটির দিকে একদৃষ্টিতে চেয়ে থাকে রোমিও। তারপর বিস্ময়ের সঙ্গে বলে, এত রূপ! ও যে উজ্জ্বল, বহি শিখার চেয়ে উজ্জ্বল। রাতের অন্ধকারেও যে একখণ্ড হিরে। মনে হচ্ছে এই রূপ সাজিয়ে রেখে দিই। ও যেন পৃথিবীর নারী নয়, ও যেন কাকের পাশে বরফ সাদা একটা পায়রা। ওর একটুখানি ছোঁয়ায় আমার হাত ধন্য হয়ে যাবে। রোমিওর গলা শুনতে পেল টাইবোল্ট। বললে, মন্টেগু পরিবারের গলা বলে মনে হচ্ছে। তারপরেই সে এক অনুচরকে হুকুম দেয় তার তলোয়ারটা আনতে। বলে, ছদ্মবেশে আমাদের উৎসব নিয়ে মজা করতে এসেছে। পরিবারের সম্মানে ওকে হত্যা করলে আমার এতটুকু অপরাধ হবে না। টাইবোল্ট হচ্ছে একটু আক্রমণাত্মক, মারমুখী। ক্যাপিউলেট এসে ভাইপোর মুখের চেহারা দেখে বললেন, কি হলো, তুমি যেন রেগে আছো মনে হচ্ছে। টাইবোল্ট বললে, কাকা, এই লোকটা মন্টেগু পরিবারের, আমাদের শত্রু। নিশ্চয়ই খারাপ উদ্দেশ্য নিয়ে এই ভোজসভায় এসেছে। রোমিও মনে হচ্ছে না? জিজ্ঞেস করলেন ক্যাপিউলেট। ক্যাপিউলেট বললেন, নাকি রোমিও মনে হচ্ছে না? হ্যাঁ, সেই শয়তানটা। তাহলে রোমিওকে খারাপ জানে আগে থেকে। দুই পরিবারের মধ্যে দ্বন্দ্ব, এবং সেই পরিবারের মেয়েকেই রোমিও পছন্দ করে। ঠিক আছে টাইবল, শান্ত হও, ভাইপোকে বোঝাবার চেষ্টা করেন ক্যাপিউলেট। ওকে ছেড়ে দাও, ওর চেহারা একটা ভদ্রলোকের ছাপ আছে। ভেরোনার মানুষ ওকে নিয়ে গর্ব করে, খুবই গুণী আর ভালো ছেলে। না না, আমি কোনো কারণেই তার প্রতি অভদ্র হতে পারবো না। তুমি বরং এমন ভুরু কুচকে থেকো না, এরকম একটা ভোজসভার সঙ্গে মানায় না। অর্থাৎ তারা সবাই তো গেস্ট, সো মেহমানদের সাথে খারাপ আচরণটা আসলে হোস্টদের জন্য মানায় না। মেহমান শত্রু হলেও তাকে আপ্যায়ন করতে হয়, এটাই হচ্ছে ইটিকেট বা ভদ্রতা বা সৌজন্যতা বোধ। আমি ওকে সহ্য করবো না, টাইবল রাগে গড়গড় করে। বিরক্ত ক্যাপিউলেট বললেন, সহ্য যে করতেই হবে, আমি বলছি ও এখানে থাকবে। মানে রোমিওর কথা বলছে ক্যাপিউলেট। ব্যাস, তুমি কি আমার অতিথিদের মধ্যে ঝগড়াঝাটি বাঁধাতে চাও নাকি টাইবল্ট? রোমিওর বাবা বলছে টাইবল্টকে। কাকা, তুমি কেন বুঝতে পারছো না ওই লোকটার উপস্থিতি আমাদের পরিবারের পক্ষে একটা লজ্জাজনক ব্যাপার, বলে টাইবল্ট। ছাড়ো ছাড়ো, সত্যিই কি তাই? রেগে ওঠেন ক্যাপিউলেট। আমি জানি কোনটা কি, তুমি চুপ করো, নইলে আমি চুপ করিয়ে দেব। ঠিক আছে, আমি এখন কিছু বলছি না। এখন ওর আশাটা মিষ্টি লাগলেও পরে তা তেতো বড়িতে পরিণত হবে।
রাগে গড়গড় করতে করতে চলে যায় টাইমআউট। নিভৃতে পেয়ে সেই সুন্দরী জুলিয়েটকে রোমিও বলে, আমার এই হীন হাত দুটো কি তোমার স্পর্শ করে ধন্য হতে পারে? আর আমার এই ঠোঁট দুজন লাজুক তীর্থযাত্রীর মতো তোমায় চুম্বন করতে চায়। তো ইউরোপে নৃত্য করা একসঙ্গে, কাপল নৃত্য, এবং সেখানে কিসিং এগুলো খুবই নর্মাল বিষয়, যদিও সেটা আমাদের কালচারের সাথে যায় না। সৌজন্যপ্রিয় তীর্থযাত্রী, বলে জুলিয়েট, আপনি বোধহয় আপনার হাতের উপর সুবিচার করছেন না। সাধু ব্যক্তিদের হাতে হাত ঠেকিয়েও তীর্থযাত্রীরা চুম্বনের স্বাদ গ্রহণ করে। তা কেন, সাধুদের কি ঠোঁট নেই নাকি? প্রশ্ন করে রোমিও। জুলিয়েট উত্তর দেয়, আছে, সে ঠোঁট কেবল প্রার্থনার জন্য। তাহলে সতীসাধ্যী নারী, হাত যা করে আমার ঠোঁটকে তাই করতে অনুমতি দাও। প্রার্থনার অনুমতি দেওয়া যেতে পারে রহস্য করে, বলে জুলিয়েট। তাহলে আমার প্রার্থনা শেষ না হওয়া পর্যন্ত থাকো নীরব নিশ্চল। জুলিয়েটকে চুম্বন করে রোমিও, তারপর বলে, তোমার ঠোঁটের স্পর্শে আমি আজ পাপ মুক্ত হলাম। ভালোবাসাটাকে তারা পুণ্য হিসেবে দেখছে, আর আমাদের কালচারে এটা পাপ। এবার তাহলে আমার ঠোঁট থেকে সেই পাপ ফেরত নাও, বলে জুলিয়েট। কি রোমান্টিক তাদের কিসিং সিচুয়েশন। রোমিও আবার তাকে চুম্বন করে। জুলিয়েট বলে, তোমার চুম্বন বড়ই কেতাবি। নার্স এসে জুলিয়েটকে বলে তার মা তাকে ডাকছেন। রোমিও জানতে চাইলে কে জুলিয়েটের মা। নার্স জানালো তিনি এই ভোজসভার গৃহকর্ত্রী, লেডি ক্যাপিউলেট, এবং তার বাবা হচ্ছে ক্যাপিউলেট, এবং তিনি একজন, মানে ভোজ করতেছে লেডি ক্যাপিউলেট, একজন ভালো জ্ঞানী গুণী মহিলা। নার্স বললে, আমি তার মেয়েকে প্রতিপালন করেছি। আমি বলতে পারি যে তার পানি গ্রহণ করবে তাকে নিশ্চয়ই অর্থবান হতে হবে, মানে ধনী হতে হবে। ধনী ব্যক্তি বা রয়্যাল ব্লাড ছাড়া বা ধন কুবেরের ছেলে ছাড়া জুলিয়েটকে কেউ বিয়ে করতে পারবে না। সো এখানে রোমিও অনেকটা হতাশ হয়ে পড়েছে, যেহেতু সে পোর ফ্যামিলির একজন যুবক। জুলিয়েটের মা ক্যাপিউলেটের স্ত্রী। রোমিও ভাবে, সর্বনাশ, এখন তো শত্রুর হাতেই আমার জীবন। বেনভোলিও পরামর্শ দেয়, খেলা সাঙ্গ করে কেটে পড়ো। সবাই চলে যাবার সময় জুলিয়েট একজনকে দেখিয়ে নার্সকে জিজ্ঞেস করলো, ওকে, ওই যে ভদ্রলোক, ও বৃদ্ধ টিবেরোর ছেলে, উত্তরাধিকারী। আর ওই লোকটা যে সবে দরজার বাইরে গেল, বোধ হয় পেক্কুচিও। আর যে ছেলেটা আজ নাচলো, সে নাচলো না, ওকে, আমি জানি না। তাহলে জেনে এসো, ও বিবাহিত হলে আমার মরণ হলেই ভালো, বলে জুলিয়েট। ওর নাম রোমিও। আসল কথাটা ভাঙলো নার্স, ও আমাদের সবচেয়ে বড় শত্রু মন্টেগুর ছেলে। তাহলে ওই ঘৃণা থেকেই আমার মধ্যে ভালোবাসা উন্মেষ হয়েছে। ওই শত্রুটিকে আমায় ভালোবাসতে হবে। জুলিয়েটের দিকে একদৃষ্টে তাকিয়ে নার্সটি বলে ওঠে, হায় কপাল, এ কি হলো? তার মানে জুলিয়েট এবং রোমিওর যে কিসিং সিচুয়েশন, প্রথম একটা আমরা পেলাম সেই ভোজন সময় তাদের যে আলিঙ্গন কিসিং, সেখান থেকে জুলিয়েটও এখন রোমিওর প্রেমে পড়ে গেছে। সো এখানে অ্যাক্ট ওয়ানের সমাপ্তি। পরবর্তী ভিডিওতে আমি একটু তোমাদের সাথে আলোচনা করব। সো আজকে পর্যন্তই, আশা করছি তোমাদের ভালো লেগেছে, এবং অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের কমেন্ট জানাবে। ওকে, সো আমরা উইলিয়াম শেক্সপিয়ার রোমিও এবং জুলিয়েট নাটকটি নিয়ে আলোচনা করছি এই ভিডিওতে। অ্যাক্ট ওয়ান করেছি, অ্যাক্ট টু নেক্সট সিরিজ, নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ অ্যান্ড বাই বাই।